ওয়েলকাম চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমরা ডব্লিউবিসিএস 2022-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করা শুরু করেছি এবং যার রিগার্ডিং হিস্ট্রি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অলরেডি কভার হয়ে গেছে। তোমরা ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকে আমরা পলিটির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছিল 2022-এ সেগুলো ডিসকাস করব। তো প্রথম যে প্রশ্নটা আমাদের আছে, বলছে একটা স্টেটমেন্ট তুলে দিয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধান ইজ নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি, অর্থাৎ সম্পূর্ণভাবে ফেডারেলও নয় এবং সম্পূর্ণভাবে ইউনিটারিও নয়। ফেডারেল মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয় এবং সম্পূর্ণভাবে ইউনিটারিও নয়। ইট ইজ আ কম্বিনেশন অফ বোথ। এটা দুটোরই কম্বিনেশন, অর্থাৎ দুটো যোগ করলে যেটা পাওয়া যায়। হু সেইড দিস? এটা কে বলেছিল? জওহরলাল নেহরু, ডিডি বাসু, এটা ডিডি বাসু হবে, ডিডি বাসু, ডক্টর আম্বেদকর আর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সারটা হবে ডিডি বাসু। তো কনস্টিটিউশন বা সংবিধান দেখে তার মধ্যে যে ফিচার্সগুলো আছে সেগুলো অবজার্ভ করে ডিডি বাসু এই কমেন্টটা করেছিল যে ভারতের কনস্টিটিউশন পুরোটা ফেডারেলও নয় আবার ইউনিটারিও নয়, কিন্তু এর কম্বিনেশন বোধ। তো এটা তো খুব সোজা একটা স্টেটমেন্ট তুলে দিয়েছে। আমরা যদি ডিপতে গিয়ে বুঝি বা আমাদের যদি কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে, তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফেডারেল অর্থাৎ ফেডারেশন আর ইউনিটারি অর্থাৎ ইউনিয়ন আর ইউনিটারি এই শব্দটার মানে কি এবং কীভাবে এটা তিনি কনক্লুড করলেন যে ভারতের কনস্টিটিউশন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় নয় বা ইউনিটারিও নয়। এটা দুটোর মিক্সচার বা মিশ্রণ। প্রথমে আমাদের এখানে বুঝতে হবে যে সরকারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, গভর্নমেন্টকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ফেডারেশন অর্থাৎ যুক্তরাষ্ট্র বা সংঘ বলি, আর একটা হচ্ছে ইউনিটারি। ইউনিটারি মানে সেই সরকারের ব্যবস্থা যেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে। তো এই যে সরকারকে আমি দুভাগে ভাগ করছি, ফেডারেশন বা ইউনিটারি, কিসের ভিত্তিতে ভাগ করছি? এটা ভাগ হচ্ছে যে ন্যাশনাল যে গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার এবং রিজিনাল গভর্নমেন্ট অর্থাৎ লোকাল বা রাজ্য সরকারের মধ্যে কী সম্পর্ক, তার ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে আমরা সরকারকে দুভাগে ভাগ করছি, ফেডারেশন আর ইউনিটারি। কারণ এছাড়া আমরা দেখেছি আমাদের পার্লামেন্টারি সিস্টেম হয়, আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম হয়, ওটা আলাদা। তো এক্ষেত্রে সরকারকে আমরা ফেডারেশন অ্যান্ড ইউনিটারিতে ডিভাইড করছি। এটা ডিভাইড করছি কিসের ভিত্তিতে? বেসড অন রিলেশন। কার রিলেশন? বিটুইন দ্য ন্যাশনাল গভর্নমেন্ট অর্থাৎ যে কেন্দ্র সরকার রয়েছে আর রাজ্য সরকার, রিজিনাল গভর্নমেন্ট। কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কী সম্পর্ক সেটার ভিত্তিতে আমরা সরকারকে দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে ফেডারেল আর একটা হচ্ছে ইউনিটারি। এবার দুটোর মানে বোঝা যাক। ইউনিটারি মানে হচ্ছে যেখানে সমস্ত ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের হাতেই রয়েছে। কেন্দ্রই সবথেকে বেশি শক্তিশালী, সেন্টার বা ন্যাশনাল গভর্নমেন্ট কেন্দ্র সবথেকে বেশি পাওয়ারফুল, সবথেকে বেশি শক্তিশালী। আর তার মানে এমন নয় যে রাজ্য সরকার নেই, যদিও রাজ্য সরকার থেকে থাকে, মানে এমন হতে পারে শুধুমাত্র কেন্দ্রেই সরকার রয়েছে, কোনো রাজ্য সরকার নেই। আর একটা সিনারিও হতে পারে ইউনিটারি গভর্নমেন্টে হ্যাঁ রাজ্য সরকার রয়েছে, কিন্তু রাজ্য সরকারের সমস্ত ক্ষমতা এই ন্যাশনাল গভর্নমেন্ট, ন্যাশনাল যে সরকার বা ন্যাশনাল লেভেলে যে গভর্নমেন্ট বা সেন্টার থেকেই আসছে। অর্থাৎ স্টেটের কাছে তেমন কোনো অটোনমি নেই, স্টেট নিজে যা ইচ্ছা তাই করবে, বরঞ্চ সরকার, কেন্দ্র সরকার যা বলবে সেটাই স্টেটকে করতে হবে। এটাই হচ্ছে ইউনিটারি ফিচার্স। আর যেটা হচ্ছে ফেডারেল সরকার, ফেডারেল মানে হচ্ছে যেখানে ক্ষমতাটা রয়েছে সেটা ন্যাশনাল গভর্নমেন্ট বা সেন্টার বলতে পারি আর রিজিনাল গভর্নমেন্ট, এই দুটো সরকারের মধ্যে ডিভাইড করা, ভাগ করা রয়েছে যে কিভাবে তারা কাজ করবে, তাদের রেসপেক্টিভ জুডিসডিকশন কি, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ন্যাশনাল গভর্নমেন্ট যে রয়েছে, রিজিনাল গভর্নমেন্ট কাজ করতে পারবে। অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার ন্যাশনাল এবং রিজিনাল গভর্নমেন্টের মধ্যে ভাগ করা রয়েছে যে তারা নিজেদের রেসপেক্টে কাজ করতে পারবে স্বাধীনভাবে। আর ফেডারেলের ক্ষেত্রে ন্যাশনাল গভর্নমেন্টকে আমরা অনেক নাম দিই, যেমন ফেডারেল গভর্নমেন্ট বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলি। আমরা ভারতের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউজ করি, অনেক দেশ এটাকে ফেডারেল গভর্নমেন্ট ইউজ করে। আর যে রিজিনাল সরকারগুলো থাকে ভারতের ইউজ করি স্টেট গভর্নমেন্ট, আর অন্য জায়গায় ব্যবহার করে প্রভিন্সিয়াল। যেমন আমরা দেখেছি ব্রিটিশের সময় প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কথাটা ব্যবহার করা হতো। তাহলে এটা হচ্ছে ফেডারেল। এবার ফেডারেল যে শব্দটা রয়েছে সেই ফেডারেল শব্দটা বা ফেডারেশন, এই ফেডারেশন শব্দ থেকে, ফেডারেশন মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে ক্ষমতা কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ভাগ করা রয়েছে, তাদের রেসপেক্টিভ জুডিসডিকশনে কোথায় কী কাজ করতে হবে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই ফেডারেশন শব্দটা যেটা এসছে ল্যাটিন একটা শব্দ থেকে এসছে, ফিউডাস। এর মানে কি? ফিউডাস মানে কি হচ্ছে? ফিউডাস মানে হচ্ছে ট্রিটি
অর অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ চুক্তি। এবার হচ্ছে কাদের মধ্যে চুক্তি? যে ন্যাশনাল গভর্নমেন্ট রয়েছে, এটাকে কেন্দ্র সরকার বলছি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছি, আর যে সমস্ত ছোটো ছোটো রাজ্যগুলো আছে যেগুলোকে আমরা স্টেট গভর্নমেন্ট বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলছি, তাদের মধ্যে চুক্তি বা অ্যাগ্রিমেন্টের ফল হচ্ছে ফেডারেশন। তাই জন্য ল্যাটিন শব্দ ফেডার্স থেকে কথাটা এসছে। এবার কথা হচ্ছে ফেডারেশন, অর্থাৎ ফেডারেশন দুভাবে হতে পারে। একটা হচ্ছে মানে কীভাবে ফেডারেশন তৈরি হতে পারে, একটা হচ্ছে বাই ইন্টিগ্রেশন, মানে একসাথে। ইন্টিগ্রেশন মানে কি? একসাথে। একসাথে মানে কি? যেখানে কতগুলো এরকম ছোটো ছোটো রাজ্য রয়েছে, তারা দুর্বল, তাদের সুরক্ষার দরকার। তা আমি বলতে পারি তাদের ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, মিলিটারিলি উইক, তাদের তেমন কোনো মানে সুরক্ষা, নিজেকে সুরক্ষিত রাখার ক্ষমতা নেই। তখন এরা নিজেরা একসাথে এসে একটা ফেডারেশন গঠন করে। মানে ফেডারেশন গঠন করছে মানে কি? এই ব্যবস্থায় কেন্দ্র সরকার থাকছে, আর তারা নিজেদের মতো রেসপেক্টিভ যে স্টেট গভর্নমেন্ট আছে তাদের মতো শাসন করছে, কিন্তু ন্যাশনাল গভর্নমেন্টও রয়েছে। যে ন্যাশনাল গভর্নমেন্টের দায়িত্ব হবে তার নিজের কাজগুলো করা, প্লাস প্রত্যেকটা স্টেটকে সুরক্ষিত রাখা। এই ধরনের যে ফেডারেশন তৈরি হচ্ছে, যেখানে মিলিটারিলি এবং আর্থিকভাবে দুর্বল রাজ্যগুলো একসাথে হয়ে ফেডারেশন গঠন করছে, এই ধরনের আমরা এক্সাম্পল দেখি ইউএসএতে। আমেরিকাতে আর একটাভাবে ফেডারেশন তৈরি হয়, এটা হচ্ছে বাই ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে কি? ভেঙে গিয়ে। মানে এখানে আমি ধরি যে বড় যে সমস্ত স্টেটগুলো রয়েছে, বিভিন্ন বড় বড় রাষ্ট্র বা দেশগুলো, সেখানে ফেডারেশন গঠন করছে। অর্থাৎ আমি ধরছি এটা একটা পুরো দেশ, সেটার মধ্যে পুরো খুব অনেক বড় আকার, তার জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অনেক বেশি, অনেক বড় ভৌগোলিক এরিয়া জুড়ে রয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে? সেই বড় স্টেটটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, এবং তার মাঝখানে একটা ন্যাশনাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার রয়েছে, আর ছোটো ছোটোভাবে যে ভাগ করে দেওয়া হচ্ছে স্টেট গভর্নমেন্ট আর রিজিওনাল গভর্নমেন্ট, তাদের কাছেও ক্ষমতা রয়েছে তাদের রেসপেক্টিভ জুডিসডিকশন এবং তাদের মতো কাজ করতে। ঠিক আছে, এবার কেন এই স্বাধীনতা দেওয়া রয়েছে একটা বড় স্টেট, কেন নিজেকে ছোটো ছোটো ভাগে ভেঙে স্টেট গভর্নমেন্ট বা রিজিওনাল গভর্নমেন্ট তৈরি করে তাকে অটোনমি দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে তার নিজের মতো শাসন করার জন্য? এটা হচ্ছে যে রিজিওনাল যে ইন্টারেস্ট আছে সেগুলো প্রমোট করা। অর্থাৎ যখন একটা অনেক বড় দেশ বা অনেক বড় রাষ্ট্র হয়, তখন শুধুমাত্র একটা ইউনিটারি সরকার কেন্দ্রে বসে থাকলে তার পক্ষে সে সমস্ত বড় দেশটাকে শাসন করা সম্ভব নয়। তাই ছোটো ছোটো ভাগে ভাগ করে দিলে যে স্টেট গভর্নমেন্ট থাকবে তারও একটা রেসপন্সিবিলিটি থাকবে সেই জায়গাটাকে শাসন করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, অর্থাৎ সোজা কথায় সুন্দরভাবে শাসন করা। আর এটার একটা মেন রিজন হচ্ছে রিজিওনাল ইন্টারেস্টটাকে প্রমোট করা। রিজিওনাল ইন্টারেস্ট মানে কি? লোকাল যে ইন্টারেস্ট। আমরা জানি যে ভারত, যদি আমি এক্সাম্পল নিই, একটা ভীষণ বড় দেশ, অনেক বৈচিত্র্য রয়েছে, ডাইভার্সিটি রয়েছে, ভাষার দিক থেকে, আচার আচরণ, কালচার, সব দিক থেকে, এবং ইভেন কি জিওগ্রাফির দিক থেকেও ভারত অনেক বেশি ডাইভার্স। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষে বিভিন্ন রিজিয়নের যে নিডস দরকার সেগুলোকে ফুলফিল করা সম্ভব না। প্রত্যেকটা রিজনের আলাদা আলাদা নিডস। যেমন আমি যদি দেখি বর্ডার স্টেট, সেখানে ইনফিলট্রেশন রয়েছে, বাইরে থেকে ঢুকে আসছে বিভিন্ন বলবো ইমিগ্রেন্টস হচ্ছে, বাইরে থেকে সব প্রবেশ করছে, টেররিজম রয়েছে। আবার যদি সাউথার্ন স্টেটে যাই, মহারাষ্ট্রের এমন অনেক জায়গা রয়েছে যেখানে খরা, চাষবাস ভালো হচ্ছে না। তারপর আমি যদি উত্তরাখণ্ডের দিকে চলে যাই, সেখানে ল্যান্ডস্লাইডস রয়েছে। তার মানে প্রত্যেকটা রিজিওনাল জায়গার নিজস্ব কতগুলো সমস্যা আছে এবং তাদের নিজস্ব কতগুলো অ্যাসপিরেশন আছে, ইচ্ছা আছে, সেগুলো শুধুমাত্র সেখানকার সরকারই ভালো মতো বুঝতে পারবে এবং অ্যাড্রেস করতে পারবে। তাই ডিসইন্টিগ্রেশন করেও আমরা কিন্তু ফেডারেশন তৈরি করি, যেখানে একটা বড় স্টেট নিজেকেই ভেঙে ছোটো ছোটো স্টেটে তৈরি করছে, যেটা আমরা দেখে থাকি ইন্ডিয়াতে আর ক্যানাডাতে। তাহলে ইন্ডিয়া একটা ফেডারেশন, ইন্ডিয়া আর ক্যানাডাতে দেখা যায়। তাহলে ইন্ডিয়া এক্সাম্পল কি? ফেডারেশনের একটা এক্সাম্পল হলো। ঠিক আছে, কেমন ধরনের ফেডারেশন তৈরি হলো? বাই ডিসইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্ডিয়া নিজে একটা বড় দেশ বা রাষ্ট্র, যেটা ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে স্টেট গভর্নমেন্ট তৈরি করেছে, রিজিওনাল ইন্টারেস্ট বা অ্যাসপিরেশনগুলো যাতে ভালোভাবে অ্যাড্রেস করা যায়। এবার কথা হচ্ছে এখানে কেন করলে আমি অলরেডি একবার বলেই দিলাম যে ভীষণ বড় আকার, লার্জ সাইজ, ভীষণ ডিফিকাল্ট একজনকে কেন্দ্রে বসে শাসন করার জন্য। সোশিও কালচারাল ডাইভার্সিটি রয়েছে, যে বিভিন্ন স্থান বেদে যে সমস্ত সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে, তাদের সোশ্যাল চেঞ্জেস রয়েছে, মানে এমনকি ইকোনমিক যে ডাইভার্সিটিও রয়েছে, অর্থাৎ ইকোনমিক চ্যালেঞ্জও আলাদা আলাদা। সেই সোশিও কালচারাল ইন্টারেস্ট বা ডাইভার্সিটির জন্য, সেগুলোর জন্য কিন্তু আমাদের একটা ফেডারেশন দরকার ছিল, যেখানে যে লোকাল গভর্নমেন্টগুলো রয়েছে তারা সেই জায়গার
মানে চাহিদা অনুযায়ী, সেই জায়গার সমস্যা অনুযায়ী ভালোভাবে কাজ করবে এবং সেখানকার লোকদের ইন্টারেস্টকে প্রমোট করবে, এবং সেই জন্যই কেন্দ্র সরকার থাকা সত্ত্বেও যে সমস্ত স্টেট গভর্নমেন্ট রয়েছে তাদের অটোনমি বা স্বাধীনতা দেওয়া রয়েছে। কিন্তু পরীক্ষার একটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করে, স্টেটমেন্টে দিতে পারে যে ফেডারেশন শব্দটা আমাদের কনস্টিটিউশনে মেনশন করা রয়েছে। না, আমাদের কনস্টিটিউশনে কোথাও এই ফেডারেশন শব্দটা কিন্তু ব্যবহার করা নেই। তাহলে ফেডারেশন ইজ নোওয়্যার মেনশন ইন আওয়ার কনস্টিটিউশন। ওকে, আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গাতে ফেডারেশন যে শব্দটা মেনশনড ইন কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই। তাহলে আমি যদি স্টেটমেন্ট তুলে দেয় যে ফেডারেশন ইজ মেনশন ইন আওয়ার কনস্টিটিউশন, অ্যান্সার হবে না, কোথাও আমাদের কনস্টিটিউশনে ফেডারেশন শব্দটা ব্যবহার করা নেই। তাহলে আমরা কি করে বুঝলাম ইন্ডিয়া একটা ফেডারেশন বা ফেডারেল ক্যারেক্টার যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে? সেগুলো আমরা দেখলাম হচ্ছে কিসে, যে সেগুলোর ক্যারেক্টার দেখে। ঠিক আছে, যে কী কী ক্যারেক্টার রয়েছে। তার আগে ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমের কিছু বিশেষত্ব রয়েছে বা কিছু আমি বলতে পারি স্পেশালিটি রয়েছে। সেগুলো কি? যেমন আমেরিকা, আমি একটু আগেই বললাম আমেরিকা ও ফেডারেশন, যুক্তরাষ্ট্র আমরা বলি আমেরিকা যুক্তরাষ্ট্র, কিন্তু কি বাই ইন্টিগ্রেশন ছোটো ছোটো দুর্বল রাষ্ট্রগুলো একসাথে হয়ে একটা বড় শক্তিশালী রাষ্ট্র তৈরি করেছে, যেখানে ছোটো ছোটো রাষ্ট্রগুলোর কাছেও ক্ষমতা রয়েছে আর কেন্দ্র সরকারের কাছেও ক্ষমতা রয়েছে। কিন্তু ইন্ডিয়া কীভাবে তৈরি হলো? বাই ডিসইন্টিগ্রেশন। একটা বড় রাষ্ট্র ছোটো ছোটো ভাগে ভেঙে ছোটো ছোটো রাষ্ট্র বা ছোটো ছোটো স্টেট গভর্নমেন্ট তৈরি করলো, যাতে রিজিনাল অটোনমি, ইন্টারেস্ট এবং ভালোভাবে শাসন করা যায়। আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফেডারেশনে না ইকুয়ালিটি নেই। এমন নয় যে ন্যাশনাল গভর্নমেন্ট রয়েছে যেটা, আর যে স্টেট গভর্নমেন্ট বা রিজিনাল গভর্নমেন্ট রয়েছে তাদের মধ্যে সেম ক্ষমতা, ইকুয়াল ক্ষমতা না, ইকুয়াল ক্ষমতা না। এখানে ইউনিয়ন বেশি শক্তিশালী, ইউনিয়ন মোর পাওয়ারফুল বলতে পারি, বেশি শক্তিশালী বলতে পারি দ্যান স্টেট। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ফেডারেশনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে আমরা দেখছি ন্যাশনাল গভর্নমেন্ট মোর পাওয়ারফুল দ্যান দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ লোকাল গভর্নমেন্ট। আর একটা হচ্ছে যে এই সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি রয়েছে, মানে যে সেন্ট্রালাইজিং টেন্ডেন্সিতে বেশিরভাগ ক্ষমতা, বেশি করে ক্ষমতা হচ্ছে ন্যাশনাল সরকারের হাতে দেওয়া রয়েছে, যেটা আমরা কানাডার ক্ষেত্রেও দেখতে পারি। অর্থাৎ আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা কোন দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাথে অনেকটা মিল আছে, সেটা হচ্ছে কানাডার। এবার আমরা যেটা আমি বললাম যে আমাদের সংবিধানে কোথাও ফেডারেশন শব্দটা ব্যবহার করা নেই, কিন্তু তার থেকেও আমরা কীভাবে বুঝতে পারি যে ইন্ডিয়া ফেডারেশন? তো প্রথম আমরা বুঝতে পারি যে সেভেন শিডিউলে কী রয়েছে, যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, সেই কোন সাবজেক্ট মানে কার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কার কোন সাবজেক্টে ল মানানোর বা নিয়ম বানানোর অধিকার রয়েছে। তো 7 শিডিউলে আমরা জানি আমাদের 3টে লিস্ট আছে। ইউনিয়ন লিস্ট, যেখানে 100খানা সাবজেক্ট আছে। স্টেট লিস্ট, যেখানে 61টা রয়েছে। আর একটা হচ্ছে কনক্লারেন্টরি, যেখানে 52 রয়েছে। আর হ্যাঁ, এখানে আমাদের একটা জিনিসও মনে রাখতে হবে, আমার কারেন্টলি মনে নেই যে যখন প্রথম কনস্টিটিউশন আসে তখন কতগুলো সাবজেক্ট ছিল। প্রবাবলি স্টেট লিস্টটা 66 ছিল এবং কনকারেন্ট লিস্টে 47 ছিল, এরকম। বর্তমানে এটা আছে। এর মানে কি, যে স্টেট লিস্টে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরলাম ডিফেন্স, সুরক্ষা, ফরেন অ্যাফেয়ার্স, তারপর কারেন্সি, কমিউনিকেশন, এগুলোর উপর নিয়ম বা ল মানানোর অধিকার সেন্ট্রাল গভর্নমেন্টেরই রয়েছে। আর এখানে যদি এই সমস্ত সাবজেক্টের উপর স্টেট গভর্নমেন্ট ল বানায় এবং সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ল বা নিয়মের সাথে কনফ্লিক্ট করে, তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্টের ল বাদ হয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের লই থাকবে। এবার স্টেট লিস্ট মানে হচ্ছে সেই সমস্ত সাবজেক্ট যেগুলোর উপর শুধুমাত্র রাজ্য সরকারই নিয়ম বানাতে পারে, যেমন হচ্ছে পাবলিক অর্ডার, ঠিক আছে, পুলিশ, তারপর অ্যাগ্রিকালচার, হেলথ, লোকাল গভর্নমেন্ট, এগুলোর উপর নিয়ম কে বানাতে পারে? স্টেট। হ্যাঁ, এবার যদি আমি ধরলাম একটা হচ্ছে হেলথের উপর কোনো একটা স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারও নিয়ম বানালো এবং কেন্দ্র সরকারও নিয়ম বানালো, যদি তাদের নিয়মের মধ্যে কনফ্লিক্ট হয় এবং সেই কেসটা কোর্টে যায়, তাহলে কিন্তু কেন্দ্র সরকারের যে লটা সেটাই প্রিলেভেন্ট হবে। অনেক সময় আমাদের ইউপিএসসিতে বা স্টেট পিএসসি যদি আমাদের একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চায়, তখন কিন্তু এই স্টেটমেন্টগুলো তুলে দিতে পারে যে ইন কেস অফ কনফ্লিক্ট বিটুইন দ্য ইউনিয়ন লিস্ট অ্যান্ড স্টেট লিস্ট, কোন লিস্টটা মানে কার লটা বেশি প্রিভেল হবে, কার লটা মেনে নেওয়া হবে, ইউনিয়নের অবভিয়াসলি, আর স্টেট লিস্টেও ইউনিয়নের হবে। এবার কনকারেন্ট লিস্টটা দেখি। কনকারেন্ট লিস্টটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, ঠিক আছে। এই যে কনকারেন্ট লিস্টের যে কনসেপ্ট,
কনসেপ্টটা হচ্ছে 52 কারেন্টলি আছে। এটা হচ্ছে মানে কি কনকারেন্ট, মানে সেই সমস্ত সাবজেক্টসগুলো যেগুলোর উপর সেন্ট্রালও নিয়ম বানাতে পারবে, অর্থাৎ কেন্দ্র সরকারও নিয়ম বানাতে পারবে, আবার রাজ্য সরকারও নিয়ম বানাতে পারবে। ঠিক আছে, এবার যদি এখানেও সেম ব্যাপার, যদি সেন্টার আর স্টেটের মধ্যে কনফ্লিক্ট হয় তাহলে সেন্ট্রাল যে নিয়মটা বানাবে সেটাই কিন্তু থেকে যাবে, প্রিভেল হবে। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে ক্ষমতা যেটা রয়েছে সেটা শুধুমাত্র কেন্দ্রের হাতে নেই, সেটা কেন্দ্র এবং ইউনিয়ন এবং স্টেটের মধ্যে ভাগ করা রয়েছে, যেটাকে আমরা বলি সোজা কথা যে টার্মটা ইউজ হয় তার জন্য ডুয়াল পলিটি। ডুয়াল পলিটি, তাহলে এই ডুয়াল পলিটি থেকে বুঝতে পারছি। তারপর হচ্ছে ডিভিশন অফ সাবজেক্ট থেকে বুঝতে পারছি। ডুয়াল পলিটি মানে কেন্দ্র সরকার রাজ্য সরকার আছে, ডিভিশন অফ পাওয়ার্স বা সাবজেক্টস থেকে বুঝতে পারলাম যে একজনের হাতে কোনো ক্ষমতা নেই। আর একটা কী হচ্ছে রিটেন কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন লেখা আছে, আমরা জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অনেক সবার মাধ্যমে কনস্টিটিউশন লিখেছে। রিটেন কনস্টিটিউশন মানে কি, যে কনস্টিটিউশনে যা লেখা আছে সেখানে স্পষ্টভাবে কেমন স্ট্রাকচার হবে, ক্ষমতা কেমন হবে, কিভাবে কাজ করতে হবে, সমস্ত কিছু লেখা আছে, যাতে এই যে দুটো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের মধ্যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। যদি আমার রিটেন কনস্টিটিউশন না হতো, যদি ওরাল হতো, তাহলে মুখে মানে ওরাল মানে কি সেটা আমার লেখা নেই কোথাও। তো সেক্ষেত্রে যদি কেন্দ্র চাইতো বেশি শক্তিশালী হতে, তাহলে কি করতে পারতো, নিজে যা ইচ্ছা সেটাকে বদলে দিতে পারতো, যেটা স্টেটের ক্ষেত্রে ভালো হতো না, এবং সেই ফেডারেল ক্যারেক্টার অর্থাৎ যুক্তরাষ্ট্র কাঠামিটা কী হয়ে যেত, দুর্বল হয়ে যেত। তাই ইউনিটেন কনস্টিটিউশন, এর থেকে আমরা বুঝতে পারছি যে ভারতে ফেডারেল স্ট্রাকচার আছে। তারপরে কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন মানে কি, যে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনই সব থেকে ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনই হচ্ছে সব থেকে উঁচু জায়গায় রয়েছে, এর উপরে কেউ নেই। ঠিক আছে, যে আমাদের যে তিনটে অর্গানস আছে গভর্নমেন্টের, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তারা যে কাজ করছে সেই সমস্ত কাজগুলো কনস্টিটিউশনের দায়রাতেই থেকে করছে। তাই এটা বলছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। তারা তাদের যে দায়িত্ব, কর্তব্য বা তাদের যে ভূমিকা সেগুলো নিজেদের মতো বদলাতে পারে না, কনস্টিটিউশনে যেগুলো মেনশন করা আছে সেভাবেই কাজ করতে হবে। আর একটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশন মানে কি, যে সহজে কনস্টিটিউশনকে বদলানো যায় না। যদি রিজিড না হতো, ফ্লেক্সিবল হতো, তাহলে যে কোনো সময় বদলে দিত। যদি কেন্দ্র সরকারের নিজের স্বার্থে কিছু করার ইচ্ছা হতো, বদলে দিল। তাহলে এটা কী হতো, ফ্লেক্সিবল কনস্টিটিউশন হলে তাহলে কী হতো, কেন্দ্র সরকার নিজের মতো বদলে নিতে পারতো, এর ফলে কী হতো, যুক্তরাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে যেত। রিজিড কনস্টিটিউশন কীভাবে, যে রিজিড কনস্টিটিউশন হচ্ছে কিছু কিছু যে ক্যারেক্টারগুলো রয়েছে, ফেডারেল যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেগুলোকে যদি সরকার বদলাতে চায়, সেক্ষেত্রে আমাদের যে অ্যামেন্ডমেন্ট হবে, যে বদলাবে, সেই ক্ষেত্রে স্পেশাল মেজরিটি লাগবে। অর্থাৎ পার্লামেন্টে যতজন সদস্য আছে, মেজরিটি লাগবে। অর্থাৎ পার্লামেন্টে যতগুলো সদস্য আছে, ভোটের সময় 2/3 অফ দেম ভোট দিতে হবে, প্লাস 50% অফ যত পার্লামেন্টের স্ট্রেংথ, প্লাস হাফ অফ স্টেট লেজিসলেচার। অর্থাৎ যে স্টেট আছে, প্রত্যেকটা স্টেটের আমাদের অর্ধেক স্টেট লেজিসলেচারকে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে আমি বুঝতেই পারছি প্রসেসটা অতটা ইজি নয় অ্যামেন্ড করার। তাই এইটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। আর একটা কী হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন আমাদের বিচার ব্যবস্থা। যদি স্বাধীন বিচার ব্যবস্থা না হতো, যদি বায়াসড হতো, কেন্দ্র সরকার এমন একটা কিছু করছে যেখানে রাজ্য সরকারের অস্তিত্ব সংকটের মুখে, রাজ্য সরকারের ক্ষমতা কমে যাচ্ছে এবং জুডিশিয়ারি সেই কেন্দ্র সরকারের কাজটাকে আটকাচ্ছে না, তাহলে কী হবে, সেই যুক্তরাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এখানে বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট থেকে যেটা রং, যেটা জাস্ট সেটাকেই করছে, আর যেগুলো ইনজাস্টিস সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। তাই জন্য কি হচ্ছে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ভালো মতো বজায় রয়েছে, স্টেট গভর্নমেন্টও সমতা পাচ্ছে, কোনো আরবিট্রারিনেস নেই, যে নিজের ইচ্ছা যা ইচ্ছা করতে পারবে এমন কেন্দ্র সরকার করতে পারে না। আর কিভাবে আমরা এই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্ট বজায় রাখতে পারি বা বজায় রাখি, এটাও প্রশ্ন আসে যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স কী করে বজায় রাখা যায়। একটা হচ্ছে তাদের সিকিউরিটি অফ টেনিয়ার অফ জাজেস। এমন নয় যে জাজ হওয়ার পর তাদের টেনিয়ার আমি বদলে দিতে পারি, কারণ তারপর জাজদের ভয় থাকতে পারে যে হ্যাঁ আমার টেনিয়ার কমে যাচ্ছে, তার মানে আমি জাস্টিস দেবো না বা কোনো একটা সরকারের বিরুদ্ধে রায় দেবো না। তারপর ফিক্সড সার্ভিস কন্ডিশন, তাদের সার্ভিস কন্ডিশনটাও ফিক্সড, এগুলো রয়েছে। এবার হচ্ছে আর একটা সিস্টেম বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম মানে দ্বিকক্ষ। আমরা দেখি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টে দুটো কক্ষ রয়েছে। একটা হচ্ছে লোকসভা, যেটা হচ্ছে আমরা লোয়ার হাউসও বলতে পারি, বা যেটা আমরা বলি মানে যেখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল। আর একটা হচ্ছে রাজ্যসভা।
রাজ্যসভা মানে কি? রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেট। লোকসভাতে আমরা লোকদেরকে রিপ্রেজেন্ট করছি, আর রাজ্যসভাতে আমরা কাকে রিপ্রেজেন্ট করছি? স্টেটদেরকে রিপ্রেজেন্ট করছি। তাই রাজ্যসভাতে যে সমস্ত স্টেট থাকবে, স্টেটগুলো কিন্তু পার্টিসিপেট করছে, যে ল মেকিংয়ে পার্টিসিপেট করছে, বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো চলছে সেগুলো জনগণের সামনে তুলে ধরছে, সরকারের অ্যাটেনশন ড্র করছে। এবং আমরা জানি বিভিন্ন বিল পাস করতে গেলে রাজ্যসভারও অ্যাসেন্টের দরকার হয়। তার মানে এখানে আমি রাজ্যসভা মানে কি? রাজ্যগুলো আছে, রাজ্যগুলোকেও কিন্তু স্টেক হোল্ডার বানাচ্ছি বিভিন্ন ল নিয়ে আসার জন্য। এমন নয় যে কেন্দ্র সরকারের ইচ্ছা হলো কেন্দ্র সরকার নিয়ম বানিয়ে দিল বা ল বানিয়ে দিল, নতুন হবে না। রাজ্য সরকারেরও কিন্তু একটা রোল রয়েছে ল বানানোতে এবং আরও বিভিন্ন বিভিন্ন দিকে। তাহলে এর থেকে ফিচার্সগুলো থেকে বুঝলাম যে আমাদের ভারতের কনস্টিটিউশন হচ্ছে ফেডারেল। এছাড়া ইউনিটারি ফিচার্সগুলো রয়েছে। ইউনিটারি ফিচার্স ঠিক অপোজিট, কন্ট্রাডিক্টরি, যেগুলো বোঝাচ্ছে না ফেডারেল নয়, সব থেকে বেশি ক্ষমতা হচ্ছে কেন্দ্রের। কী আছে? যেমন স্ট্রং সেন্টার, একটু আগেই বলেছিলাম যে ইন্ডিয়ান ফেডারেশনের ক্যারেক্টারই হচ্ছে সেন্টার, স্টেট গভর্নমেন্টের থেকে স্ট্রং। স্টেটস আর ইনডাস্ট্রাক্টেবল, মানে ভারত সরকার যদি চায়, কেন্দ্র সরকার, তাহলে কিন্তু স্টেটগুলোকে বদলে দিতে পারে, যেটা আমেরিকায় হতে পারে না। আমেরিকায় স্টেটের বাউন্ডারি চেঞ্জ করতে পারে না। আমরা দেখি যে স্টেটকে ইনডাস্ট্রেটেবল, মানে স্টেটকে আমরা বদলে দিতে পারি। যেমন আমি ধরলাম যে কোনো একটা স্টেট রয়েছে এখানে, আমরা যেমন জম্মু কাশ্মীরেই দেখেছিলাম যে জম্মু কাশ্মীরকে ভেঙে কী করে দিল, একটা হচ্ছে লাদাখ বানিয়ে দিল ইউটি, আর একটা কীভাবে বানিয়ে দিল, আর একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এখানে আমি কী দেখলাম? জম্মু অ্যান্ড কাশ্মীর ইউটি বানিয়ে দিলাম, তাহলে কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা রইল একটা স্টেটকে ভেঙে দিতে। তার মানে এখানে কি স্টেটের পাওয়ার বেশি? না, সরকারের পাওয়ার বেশি। তাহলে এটাই বলছে স্টেটস আর ইনডাস্ট্রাক্টেবল। সিঙ্গেল কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশন পুরো দেশের জন্য, কোনো রিজিনাল কনস্টিটিউশন নেই। যেমন আমরা দেখেছিলাম শুধুমাত্র আমাদের আগে কাশ্মীরে তার নিজস্ব কনস্টিটিউশন ছিল এবং সেই সংবিধানের ভিত্তিতে কাশ্মীর শাসন করতো, কিন্তু বাদবাকি জায়গা কি? ভারতের একটাই কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুযায়ী শাসন হতো। তারপর ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশন ফ্লেক্সিবল, অর্থাৎ সহজে অ্যামেন্ডমেন্ট করা যায়, সহজে পরিবর্তন করা যায়। যদি আমরা অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারটা দেখি, দেখব বেশিরভাগ কিছুই সিম্পল মেজরিটিতে হয়ে যাচ্ছে। যা যতজন উপস্থিত রয়েছে তাদের মধ্যে 50% ভোট দিলেই হয়ে যাচ্ছে, খুব কম যেটা স্পেশাল মেজরিটি লাগছে বা স্পেশাল মেজরিটি প্লাস হাফ অফ দ্য রেটিফিকেশন অফ দ্য স্টেট লাগছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? শুধু সিম্পল মেজরিটির মাধ্যমেই বেশিরভাগ কিছু অ্যামেন্ড হয়ে যাচ্ছে। তার মানে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। তাহলে এক্ষেত্রে যদি কেন্দ্র সরকার চায় নিজের মতো করে যে কোনো সময় সংবিধান বদলাতে পারে। এবার আর একটা হচ্ছে যে স্টেটগুলো রিপ্রেজেন্ট হচ্ছে না রাজ্যসভায়, সেগুলোর মধ্যে কোনো ইকুয়ালিটি নেই, সমতা নেই। কারণ যে স্টেটগুলো রাজ্যসভায় রিপ্রেজেন্ট হচ্ছে সেগুলো পপুলেশনের বেসিসে হচ্ছে। যেখানে সিকিম থেকে শুধুমাত্র একজন যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে মোর দ্যান 70% যাচ্ছে। তাহলে কি হচ্ছে? যে স্টেট থেকে 70 জন যদি ইউপি থেকে যায়, তাহলে রাজ্যসভাতে কার পাওয়ার বেশি হচ্ছে? 70 জনের। লোকসভাতে কার পাওয়ার? রাজ্যসভাতে কোন স্টেট? সিকিম শুধুমাত্র এক, তিনি গিয়ে কী রিপ্রেজেন্ট করবেন? মানে স্টেটের রিপ্রেজেন্টেশনও সমান নয়। তারপর হচ্ছে এমার্জেন্সি আছে। এমার্জেন্সি প্রভিশন তো পৃথিবীর আর কোনো কনস্টিটিউশনে নেই, একমাত্র ভারতেই রয়েছে। এটা আমরা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়েছিলাম, যে সঙ্গে সঙ্গে ফেডারেল ক্যারেক্টার ইউনিটারি হয়ে গেল, সেটার কোনো ক্ষমতাই রইল না। এটা একটা অদ্ভুত একটা মানে পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, কিন্তু এটাও দরকার ছিল। আমরা এমার্জেন্সিতে পড়বো কেন? সিঙ্গেল সিটিজেনশিপ, মানে পুরো ভারতের প্রত্যেকটা মানুষের যেখান থেকে আসুক না কেন তাদের সিটিজেনশিপ একটাই, সে ভারতীয়। কিন্তু যদি আমি আমেরিকাতে দেখি সিঙ্গেল সিটিজেনশিপ, যদি আমি আমেরিকাতে দেখি তাহলে আমেরিকাতে ডুয়াল সিটিজেনশিপ, মানে কি প্রত্যেকটা সিটিজেন আমেরিকার তো সিটিজেন, প্লাস যে স্টেট থেকে তিনি আসেন। আমি যদি ধরে নিই এখানে টেক্সাস আছে, আমি জানি না টেক্সাস কোথায়, যদিও আমার ম্যাপ মনে নেই, ধরলাম আমি এখানে টেক্সাস আছে, তাহলে সে আমেরিকারও সিটিজেন প্লাস টেক্সাসেরও সিটিজেন। তাহলে আমি ধরলাম এখানে সান ফ্রান্সিসকো আছে, তাহলে সে আমেরিকারও সিটিজেন প্লাস সান ফ্রান্সিসকোর সিটিজেন। কিন্তু আমরা কি বলি যে আমি কলকাতার সিটিজেন? না, আমাদের একটা সিটিজেনশিপ, আমরা ভারতীয়। মানে এখানে স্টেটের যে আইডেন্টিটি সেটাকে আমরা প্রমোট করছি না, আমাদের আইডেন্টিটি অ্যাজ আ হোল ভারতীয়, এটাকেই আমরা প্রমোট করছি। তারপরে কি রয়েছে? ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে কি? আমরা যদি দেখি যে প্রথমে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট একসাথে ইন্টিগ্রেটেড ওয়েতে রয়েছে। আর একটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে কী কী রয়েছে? আইএএস, আইপিএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এগুলো হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। অর্থাৎ যে সার্ভিসে যারা রিকোয়ারমেন্ট হচ্ছে তাদেরকে কেন্দ্র সরকার করছে এবং তারা রাজ্যগুলোতে
মানে সার্ভিস প্রোভাইড করছে। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড অডিট মেশিনারি, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের যে অডিট হচ্ছে সেগুলো ক্যাগ বা একসাথেই হচ্ছে একটা অর্গানই করছে, মানে অর্গানাইজেশনই করছে। পার্লামেন্টারি অথরিটি ওভার পার্লামেন্টস, মানে কি বলবো, পার্লামেন্টস অথরিটি ওভার স্টেট লিস্ট। এটা আমি একটু আগে বললাম যে আমাদের যে 3টে লিস্ট, ইউনিয়ন লিস্ট আছে, স্টেট লিস্ট আছে আর কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টের সাবজেক্টগুলোতে কে তৈরি করবে? স্টেট তৈরি করবে, কিন্তু এমন মানে নয় যে স্টেটই তৈরি করবে। যদি কেন্দ্র সরকার চায়, ইউনিয়ন গভর্নমেন্ট চায়, তাহলেও তিনি স্টেট লিস্টের সাবজেক্টের উপরও ল তৈরি করতে পারে। আর ইভেন যদি এই দুটোর কনফ্লিক্ট হয় তাহলে কিন্তু মানে সেন্টারের বানানো লটাই প্রিভেল থাকবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, যেটা স্টেটের প্রধান, তাকে আমরা প্রধান হিসেবে ধরি, হেড অফ দ্য স্টেট, মুখ্যমন্ত্রী হয় না, মানে গভর্নর হয়। কিন্তু সেই গভর্নরটা আসছে কোথা থেকে? কেন্দ্র সরকার পছন্দ করে পাঠাচ্ছে গভর্নরকে। অর্থাৎ আমরা বলতে পারি না যে গভর্নর কেন্দ্র সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে বা তার নিউট্রালিটিটা কোনো অংশে কম্প্রোমাইজ হতে পারে। তাহলে এটাও একটা ইউনিটারি সিচুয়েশন দেখাচ্ছে, যেখানে কেন্দ্র সরকারের পাওয়ার বেশি স্টেটের চেয়ে, যে তিনি একজনকে পাঠাচ্ছেন রাজ্যের হেড করে, প্রধান করে। এছাড়াও বলতে পারি ইন্টিগ্রেটেড ইলেকশন মেশিনারি, যেমন আমরা দেখি আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারাই কিন্তু আমাদের যেটা লোকসভার ভোট প্লাস আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট, যেটা বিধানসভার ভোট, দুটোই কন্ডাক্ট করছে। তারপর ভেটো পাওয়ার ওভার দ্য স্টেট লিস্ট, আমরা দেখেছি যদি স্টেট কোনো নিয়ম বানায় বা বিল বানায়, সেটা পাস করার জন্য গভর্নরের অ্যাসেন্ট দরকার, অর্থাৎ গভর্নর হ্যাঁ করলেই পাস হবে। কিন্তু গভর্নরের যদি মনে হয় সেই বিলটা পাস করা উচিত নয়, তাহলে গভর্নর সেই বিলটাকে রেখে দিতে পারে। কী হিসেবে? যেটাকে আমরা বলি ভেটো। কেন রাখতে পারে? প্রেসিডেন্টের কাছে পাঠানোর জন্য, যে সেই বিলটা ঠিক না ভুল, তারপর প্রেসিডেন্ট ডিসাইড করবে বিলটাকে কী করতে হবে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ভিটো পাওয়ার কী হচ্ছে, অনেকাংশে স্টেটের যে ক্ষমতা ল বানানো, লেজিসলেটিভ পাওয়ারটাকে কিন্তু কম্প্রোমাইজ করছে বা কমিয়ে দিচ্ছে। তাহলে এই পুরো জিনিস থেকে আমি বুঝতে পারলাম ভারতে যেমন ফেডারেল ফিচার্সও রয়েছে, ইউনিটারি ফিচার্সও রয়েছে। আর আমাদের ভারতে কোথাও ফেডারেশন শব্দটা লেখা নেই। আর্টিকেল 1 যেটা আমাদের বলে যে ইন্ডিয়া ইজ আর্টিকেল 1 যেটা আমরা বলে যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে? তাহলে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। তাহলে এখান থেকে আমি ভালো করে বুঝতেই পারলাম যে আমরা ভারতের সংবিধানকে না ফেডারেল বলতে পারি, না সম্পূর্ণভাবে ইউনিটারি বলতে পারি। তো আমাদের এরকম স্টেটমেন্ট তুলে দিয়েছে, তার মানে ফেডারেল রিগার্ডিং যারা যে সমস্ত স্টেটমেন্টগুলো দিয়েছে সেগুলো তুলে দিতে পারে। তো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যেমন কোয়াশি ফেডারেল। কোয়াশি ফেডারেল মানে কি? অর্ধেক ফেডারেল, এরকম বলতে পারি, অর্ধেক যুক্তরাষ্ট্র। এটা কে বলেছিল? কেসি ওয়্যার। বার্গেনিং ফেডারেলিজম, আমি বলছি দরাদরি করতে হচ্ছে এমন একটা ব্যাপার ফেডারেলিজম হওয়ার জন্য, কারণ কেন্দ্র সরকারের হাতে বেশি ক্ষমতা। এটা বলেছিলেন হচ্ছে মরিস জনস, MORRISJONES, মরিস জনস। তারপরের যে একটা স্টেটমেন্ট ছিল কোঅপারেটিভ ফেডারেলিজম। কোঅপারেটিভ ফেডারেলিজমটাই সব থেকে ভালো, যেখানে সেন্টার এবং স্টেট একে অপরের সহায়তা করছে ভালোভাবে দেশ এবং রাজ্যগুলো চালনা করার জন্য। তো এটা ভালো কোঅপারেটিভ ফেডারেলিজম। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন গ্র্যানভেল অস্টিন। আর একটা যেটা স্টেটমেন্ট দিয়েছিল আইভর জেনিংস, তিনি বলেছিলেন ফেডারেশন উইথ আ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। হ্যাঁ, ইন্ডিয়াটা ফেডারেশন, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ঠিক আছে, কিন্তু উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, অর্থাৎ যেখানে যে টেন্ডেন্সিটা আছে বেশি পরিমাণে ক্ষমতা একত্রীকরণ করার, সেন্টারের হাতে বেশি ক্ষমতা চলে আসার, সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। এই যে স্টেটমেন্টটা দিয়েছিলেন, এটা দিয়েছিল হচ্ছে আইভর জেনিংস। তাহলে এখান থেকে আমরা প্রথম প্রশ্নটা সম্পূর্ণ অ্যানালাইসিস কমপ্লিট করলাম। নেক্সট প্রশ্নটা হচ্ছে মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ রাজ্যে যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে তার সদস্যরা কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়। তো অপশন হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য গভর্নর অফ দ্য স্টেট আর নান অফ দেম। অ্যান্সারটা হচ্ছে দ্য গভর্নর অফ দ্য স্টেট। তাহলে দ্য গভর্নর অফ দ্য স্টেট হচ্ছে অ্যান্সার, যে মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন অ্যাপয়েন্টেড বাই গভর্নর। কিন্তু এবার যদি আমাকে বলে রিমুভড কে করে, তাহলে কি গভর্নরে রিমুভ করবে? যেহেতু স্টেট বলে, স্টেটের যে সব থেকে প্রধান হেড অফ দ্য স্টেট গভর্নর, তাই গভর্নর অ্যাপয়েন্ট করছে, মানলাম। তাহলে রিমুভড কে করছে? রিমুভড কি গভর্নর করছে? না। যদি আমাকে জিজ্ঞেস করতো রিমুভড কে করে, তাহলে কিন্তু আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
তাহলে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের একটা ডিটেলস দেখা যাক। এটা আমাদের যে আর্টিকেল, টোটাল স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323 ডিল করে, যেটা আমাদের পার্ট 14 অফ দ্য কনস্টিটিউশনে রয়েছে, পার্ট 14 অফ দ্য কনস্টিটিউশন। এবার স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান রয়েছে আর মেম্বার্স রয়েছে। যদিও আমাদের কনস্টিটিউশন কোনোভাবে মেনশন করেনি, ঠিক আছে, যে মানে কোয়ালিফিকেশান কী হবে সেটা প্রথমে আগে দেখে নিই কে কে আছে। ফার্স্ট হচ্ছে চেয়ারম্যান প্লাস মেম্বার্স। এবার আমাদের সংবিধানে কোনোভাবে মেনশন করা নেই তাদের কোয়ালিফিকেশান কী হবে, যে এই চেয়ারম্যান বা মেম্বার্সের কোয়ালিফিকেশান। শুধু এটা মেনশন করা হচ্ছে যে যতজন মোট হবে, চেয়ারম্যান আর সদস্য মিলিয়ে মোট যারা হবে তাদের অর্ধেক, অ্যাটলিস্ট হাফ এমন লোক হতে হবে যারা কোনো না কোনো সময় কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো গভর্নমেন্ট মানে পদে ছিলেন, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট অফিসিয়াল পদে ছিলেন অ্যাটলিস্ট 10 ইয়ার্স। তাহলে সেই সমস্ত হতে হবে, মানে হাফ অফ দ্য মেম্বার্স এমন হতে হবে যারা 10 বছরের জন্য 10 ইয়ার্সের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করেছেন। তারা কত বছরের জন্য কাজ করে সেটা হচ্ছে 6 ইয়ার্স অথবা 62 ইয়ার্স, মানে তারা 6 বছর পর্যন্ত কাজ করতে পারে অথবা 62 বছর পর্যন্ত। যেটা আগে হবে, অর্থাৎ তার 6 বছর কমপ্লিট হয়ে গেল কিন্তু 62 হয়নি, তাহলে তিনি রিটায়ার হয়ে যাবেন, মানে সেখান থেকে রিমুভ হয়ে যাবেন। এমন হলো তার 62 বছর হয়ে গেছে কিন্তু 6 ইয়ার্সের যে টাইম পিরিয়ডটা সেটা কমপ্লিট হয়নি, তাহলেও তিনি কিন্তু সেখান থেকে রিমুভ হয়ে যাবেন। আর একটা যেটা আমরা বললাম যে প্রেসিডেন্ট রিমুভ করতে পারে। তো আরেকটা জিনিস যেটা, যে আমরা যদি বলি, এটা আসে প্রশ্ন যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের অরিজিন কোথায়, কিভাবে তৈরি হলো। প্রথম যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা উচিত, এটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল 1919, সেখান থেকে প্রথম আমরা দেখতে পাই। তারপরে কি হয়, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 প্রথম সেখানে মেনশন করা ছিল যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের দরকার, কিন্তু তখনও পর্যন্ত তৈরি হয়নি। এরপরে ব্রিটিশ গভর্নমেন্ট লি কমিশন বসায়। টাইমলাইনটা বলছি, লি কমিশন বসায় 1923। কী জন্য বসায়? টু স্টাডি সুপিরিয়ার সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে সিভিল সার্ভিস কীভাবে কাজ করছে সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে। এবং লি সার্ভিস কমিশন তারপরে বলেন যে হ্যাঁ, একটা পাবলিক সার্ভিস এস্টাবলিশ করার কিন্তু খুব দরকার। তো সেই লি কমিশনের রেকমেন্ড অনুযায়ী 1926-এ প্রথমবারের জন্য পাবলিক সার্ভিস, ফার্স্ট টাইম পাবলিক সার্ভিস এক্সিস্ট মানে আসে। কিন্তু এই যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন আসে 1935, যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আসে। তাহলে আমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে স্টেট পাবলিক সার্ভিস কমিশনস ভারতে কত সালে এস্টাবলিশড হয়, সেটা কিন্তু হবে 1935। পরের প্রশ্ন যেটা চেয়েছে, ফর দ্য পারপাস অফ লেজিসলেশন এডুকেশন ইজ এনলিস্টেড ইন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট আর নান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ আমাদের সংবিধানে যে এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং তার উপর যে সমস্ত লেজিসলেশন বানানোর ক্ষমতা, এটা কার কাছে আছে? কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, না দুজনের কাছে, উভয়ের কাছে? আমরা 7 শিডিউলে দেখেছি আমাদের 3টে লিস্ট। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে আমার কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে সেই সমস্ত সাবজেক্ট যেখানে কেন্দ্র সরকারও নিয়ম বানাতে পারবে, রাজ্য সরকারও নিয়ম বানাতে পারবে। আর এটা কিন্তু আমরা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়ে নিয়েছিলাম, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমাদের যে এডুকেশন কি সবসময় কনকারেন্ট লিস্টে ছিল? অ্যান্সারটা হচ্ছে না। যখন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় 1976, আর যেটাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন, কারণ এত পরিবর্তন করা হয়েছিল, ইন্দিরা গান্ধীর সময় করা হয়েছিল, তাই এটাকে বলে মিনি কনস্টিটিউশন। জিজ্ঞেস করে মিনি কনস্টিটিউশন কোন অ্যামেন্ডমেন্টকে বলে, 42nd অ্যামেন্ডমেন্ট আর 1976। সেই সময় কি করা হয়, 5খানা সাবজেক্টকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় ইউপিএসসি বা স্টেট পিসিএসে আসতে পারে। 5খানা সাবজেক্ট ছিল যেগুলোকে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়। তো তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, যেটা আমি দেখলাম এক্ষুনি কনকারেন্ট লিস্টে পড়ে, আগে স্টেট লিস্টে ছিল। তারপরেটা হচ্ছে ফরেস্ট, তারপরেটা হচ্ছে প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, অর্থাৎ বন্য প্রাণী এবং পাখিদের সংরক্ষণ, জঙ্গল, এডুকেশন। আর যে দুটো আছে
সেটা একটা হচ্ছে যে ওয়েটস অ্যান্ড মেজার্স, আর একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, কনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন অফ অল কোর্টস এক্সেপ্ট সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ছাড়া আর বাদবাকি যে সমস্ত আমাদের কোর্ট রয়েছে, সাবঅর্ডিনেট কোর্ট, বিভিন্ন যে সমস্ত কোর্ট, সেগুলো অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশন, অর্গানাইজেশন সব কিছু কিন্তু আগে স্টেট লিস্টে ছিল, এখন এটা কনকারেন্ট লিস্টে চলে আসে। তাহলে এটাই হচ্ছে যে এডুকেশন। তাহলে বর্তমানে আমাদের কোন লিস্টে আছে? কনকারেন্ট লিস্টে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু আ সিটিজেন টু বি কোয়ালিফাইড ফর দ্য মেম্বার অফ লোকসভা? অর্থাৎ যদি লোকসভা সদস্য হতে হয় তাহলে তার মিনিমাম বয়স কত হতে হবে? অ্যান্সারটা হচ্ছে 25। লোকসভার মেম্বার হতে গেলে 25 লাগবে। 35 হবে রাজ্যসভার জন্য। আর যদি এটা সেম স্টেটের ক্ষেত্রেও সেম, স্টেটটা আমরা সাধারণত জানি বিধানসভা থাকে, তাহলে 25। আর যে সমস্ত স্টেট বাইক্যামেরালিজম হয়, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ যেখানে আমাদের কেন্দ্রের মতোই আপার হাউস লোয়ার হাউস থাকে, বিধানসভা বা বিধান পরিষদ, তাহলে সেখানে সেম কম্পোজিশন, অর্থাৎ বিধানসভা হচ্ছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে, তাহলে 25। আর যদি লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদ হয় তাহলে 30। আর একটা হচ্ছে যদি আমাদেরকে প্রেসিডেন্ট হতে হয়, প্রেসিডেন্ট হতে গেলে তার মিনিমাম বয়স কত লাগবে? সেটা কিন্তু 35। 35 হচ্ছে মিনিমাম এজ প্রেসিডেন্ট হওয়ার যে ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশান, সেখানে কিন্তু প্রেসিডেন্টের যে বয়সটা ওটা 35 লেখা রয়েছে। আর 35টা ভাইস প্রেসিডেন্টের জন্য বয়স। আর যদি আমাকে পঞ্চায়েতের সদস্য হতে হয়, যদি আমি পঞ্চায়েতের মেম্বার হতে চাই, তাহলে কিন্তু 21। যদি আমাকে পঞ্চায়েতের মেম্বার হতে হয় 21। তাহলে আর একবার রিভাইজ করে নিই, 25 ফর লোকসভা, 30 ফর রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ সেম, 35 প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, আর 21 হচ্ছে যদি পঞ্চায়েতের সদস্য হতে হয়। পরের প্রশ্ন দিয়েছে, হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম? অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য, দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত হয়েছিল? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিভি গিরি না শঙ্কর দয়াল শর্মা? অ্যান্সার হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিল, ফার্স্ট প্রেসিডেন্ট। এছাড়াও তিনি কিন্তু আমাদের সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হয়েছিল। এক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের সংবিধানে এমন কোনো নিয়ম নেই যে প্রেসিডেন্ট কবার হতে পারে। একটা ব্যক্তি যে কোনো অনির্দিষ্ট কালের জন্য প্রেসিডেন্ট হতে পারে, বারবার প্রেসিডেন্ট হতে পারে। কিন্তু যেখানে আমেরিকার কনস্টিটিউশনে এটা মেনশন করা রয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট দুবারই হতে পারে, তার বেশি আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। তাহলে টুয়াইস, দুবারই আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায়। এটা কোথায় লেখা আছে? আমেরিকাতে। কিন্তু ভারতের ক্ষেত্রে একটা ব্যক্তি যতবার ইচ্ছা প্রেসিডেন্ট হতে পারে। তো আমাদের এখনও পর্যন্ত সবথেকে বেশি সময়ের জন্য দুবার প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আর বিভিন্ন যে সমস্ত প্রেসিডেন্টগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে, যেমন কে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট হয়েছে, কোন আমাদের, তো এই সমস্ত আছে যে কোন প্রেসিডেন্টের স্পিচ সবথেকে বড় সময়ের জন্য, সবথেকে কম সময়ের জন্য প্রেসিডেন্ট। তো সেগুলো যখন আমরা প্রেসিডেন্ট পড়বো সেখানে কভার করবো। আপাতত রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের প্রথম প্রেসিডেন্ট, আর দ্বিতীয়বারের জন্য অর্থাৎ দুবার, 2 টাইমস তিনি প্রেসিডেন্ট হন। পরের প্রশ্ন, দ্য চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটির যিনি চেয়ারম্যান বা সদস্য, তাকে কে নির্বাচন করে? আর মেম্বার অফ রুলিং, মানে সে কে হয়? মানে চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্ট কমিটির কে হয়? যে মেম্বার অফ রুলিং পার্টি, অর্থাৎ যে শাসন করছে শাসক দল থেকে, মেম্বার অফ অপোজিশন পার্টি, বিপরীত পক্ষ থেকে বা বিরোধী পক্ষ থেকে, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, না ডেপুটি স্পিকার অফ পার্লামেন্ট, না যে পার্লামেন্টের ডেপুটি স্পিকার? তো এখানে অ্যান্সারটা হচ্ছে যে মেম্বার অফ অপোজিশন পার্টি। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটিটা যখন তৈরি হয়, সেটা স্পিকার ঠিক করে কোন কোন সদস্য মিলে কমিটি তৈরি হবে। আর সেই সমস্ত সদস্যের মধ্যে যারা বিরোধী পক্ষ থেকে, অপোজিশন পার্টি থেকে, তারা কিন্তু চেয়ারম্যান হচ্ছে। এবার প্রশ্নটা যদি কমপ্লিকেটেড করতে চায়, জিজ্ঞেস করতে পারে, এটা কি আমাদের কনস্টিটিউশনে লেখা আছে? অ্যান্সার হচ্ছে না। আমাদের কনস্টিটিউশনে মেনশন করা নেই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান অপোজিশন পার্টি থেকে হবে। এটা একটা কনভেনশন, মানে যেটা হয়েছে আর আমরা মেনে চলে আসছি। আর এই কনভেনশনটা আসে হচ্ছে যখন পাবলিক অ্যাকাউন্ট কমিটি তৈরি করা 1967 থেকে 68 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত এই কনভেনশনটা আমরা মেনেই চলে আসছি। আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই যে চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্ট কমিটির অপোজিশন পার্টি থেকে হবে। এবার আমাদের যতগুলো কমিটি রয়েছে তার রিগার্ডিং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। কারণ কি, এটা হচ্ছে ভারতের সবথেকে ওল্ডেস্ট কোনো কমিটি যদি তৈরি করা হয় তাহলে এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। কত সালে তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে 1921 সালে।
কখন তৈরি করা হয়েছিল? সেই সময় আমরা যদি দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল 1919, যেটাকে আমরা বলে থাকি মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। সেই মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অনুযায়ী 1921 সালে পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্রথম তৈরি করা, তাই এটা ভারতের ওল্ডেস্ট কমিটি। এখানে কম্পোজিশন কি, প্রত্যেকটা কমিটির মেম্বার মনে রাখতে হয় টোটাল 22 মেম্বার, তার মধ্যে থেকে 15 আর 7, তাহলে 15 আসে হচ্ছে লোকসভা থেকে আর 7 আসে হচ্ছে রাজ্যসভা থেকে। এবার হচ্ছে কেন এই কমিটিটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সমস্ত কমিটির মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ যে সমস্ত লেজিসলেটিভ অ্যাফেয়ার্সগুলো হয় সেগুলোকে মনিটর করে এবং তার উপর কমিটি রিপোর্ট নিয়ে আসে। পার্টিকুলারলি পাবলিক এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকার আমাদের যে টাকাগুলো পাচ্ছে সেই টাকাগুলোকে কিভাবে খরচ করছে, সেই খরচটা ঠিকঠাক হচ্ছে কি না, তার উপরে কিন্তু ওভারসাইট করার জন্য বা দেখাশোনার জন্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি রয়েছে। তাই পাবলিক অ্যাকাউন্ট কমিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চেয়ারম্যান হচ্ছে অপোজিশন পার্টি থেকে।